মিডিয়া মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাই তো? হ্যাঁ, এটাই তো আমরা জানি। অথচ এই যে আমাদের পশ্চিমবঙ্গে যা চলছে গত বেশ কিছুদিন ধরে, যথেষ্ট বেদনাদায়ক যা হচ্ছে চোখের সামনে। গত বেশ অনেক দিন ধরে, গত কয়েক বছর ধরে তো চলছিলই, মামলা চলছিল। কোথায় চলছিল? প্রথমে কলকাতা হাইকোর্টে, এবং তারপরে মামলাটা সুপ্রিম কোর্টে যায়, আমরা জানি। হ্যাঁ, আমি সেই চাকরি চলে যাওয়া চাকরি হারাদের কথা বলছি না। শুধু তাদের হয়ে বলবার জন্য আমি এই ভিডিওতে আসিনি, আমার অনেকগুলো বিষয় বলবার আছে আজকে। এবং মেন যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে বাংলার মেন স্ট্রিম যে মিডিয়া, আমি বাংলা পশ্চিমবাংলার কথাই বলছি, মেন স্ট্রিম যে মিডিয়া, তাদের ভূমিকার কথা বলবো আজকের দিনে দাঁড়িয়ে। তাদের ভূমিকাটা ঠিক কী, এই নিয়ে আমার বলার অনেক কিছু রয়েছে। প্রথমেই বলি যে এই যে আমরা গত বেশ কয়েক বছর ধরে দেখেছি মামলাটা চলেছে, যে চাকরির প্যানেল বাতিল ইত্যাদি, যে 2016 সালের এসএসসির যেটা এসএলএসটি মামলা, সেটা নিয়ে যারা চাকরি করছিলেন তারা হয়তো নিশ্চিন্তে ছিলেন, কারণ তাদের নিশ্চিন্ততা দেওয়া হয়েছিল। যাদের পক্ষ থেকে দেওয়ার তারাই দিয়েছিল ডেফিনেটলি। তো চলছিল জিনিসটা কোর্টে। শেষমেশ গত বছরে হাইকোর্টে মামলাটা মানে নিষ্পত্তি হয়ে যায়, বলতে হাইকোর্ট ভার্ডিক্ট দিয়ে দেয় যে প্যানেল বাতিল করা হলো। এবং তখন আমরা দেখেছি দল জানতো ইত্যাদি বলেছেন দলেরই মুখপাত্র, হ্যাঁ সেই ঘোষবাবু, সবাই জানেন। তারপরেও কিন্তু তিনি তার পদে বহালও যেরকম ছিলেন, কিছুই হয়নি। তবে কেসটা নিয়ে নিজেরাই মুভ করেছিলেন সুপ্রিম কোর্টে, এবং যথারীতি যা জিনিসটা যেটা জানতে চাওয়া হয়েছিল, যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা, সেগ্রিগেট করা সম্ভব কিনা, সেটা তাদেরকেই করে দিতে বলা হয়েছিল। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার প্রত্যেককেই আবেদনটা জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং আমরা জেনেছি যে কেউই সেটায় সাড়া দিতে পারেননি। প্রত্যেকেই বলে দিয়েছিলেন সম্ভব নয়, আলাদা করা সম্ভব না, যোগ্য অযোগ্য সম্ভব না। একেবারেই টেন্টেড যারা যারা সাদা খাতা জমা দিয়েছেন বা র্যাঙ্ক জাম প্রমাণ পাওয়া গিয়েছে, প্রথমেই সেই রকম প্রায় 6,000 থেকে 8,000 জনকে আলাদা করে দাগিয়ে দেওয়া হয়েছিল, যদিও তাদের নাম এখনও সেভাবে প্রকাশ্যে আসেনি কিন্তু, কারণ সেই লিস্ট প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। হয়তো করা হবে, 21 তারিখে শোনা যাচ্ছে করা হবে, দেখা যাক কি হয়। প্রশ্ন সেটাও না, কথাটা হচ্ছে যে এই যে মামলা চললো, প্যানেল বাতিল হলো, তারপরেও কিন্তু চাকরিহারারা লড়ে যাচ্ছিলেন। তারা আজ এই আন্দোলন, কাল ওই আন্দোলন, আজ এখানে যাতায়াত, কাল ওখানে যাতায়াত। ঠিক যেরকম আজকে তারা কোনো একটি পার্টি, মানে ক্ষমতাসীন পার্টির অফিসে তাদের যেতে হয়েছিল বলে শুনলাম, সেটা মানে সেখানে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। খুবই আশ্চর্যজনক প্রশ্ন, বিকাশ ভবনে না গিয়ে তারা সেখানে কেন যাবেন? কিন্তু সেগুলোর দিকে হাইলাইট করবে কারা? করবে হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া। অথচ আজ সারাদিন মেন স্ট্রিম মিডিয়া কী নিয়ে ব্যস্ত থাকলো? কি না, একজন বড় নেতা, একটি পার্টির নেতা, তিনি রাজ্যের সভাপতি ছিলেন কোনো একটি দলের, তার আজকে অনেক বয়সে তিনি বিয়ে করছেন। মানুষ বিয়ে যে কোনো বয়সে করতেই পারে, অ্যাডাল্ট মানুষ, তার যখন ইচ্ছা সে বিয়ে করবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার বিয়ে নিয়ে এমন হাইপ তোলা হয়েছে, মনে হচ্ছে পৃথিবীতে উনিই প্রথম বিয়ে করলেন। ওনার আগে এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে অন্তত আর কেউ বিয়ে করেনি, পৃথিবীতেও বোধহয় উনিই প্রথম বিয়ে করলেন। এবং ওনার যে বিয়ের পাত্রী ইত্যাদি, ওনার বিয়ের পুরো চলছে বিয়ে, হস্তবন্ধন হচ্ছে, মালা বদল হচ্ছে, সব পুরো প্রচারে মেন স্ট্রিম মিডিয়া প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছে। তারা দেখাচ্ছে না কি, তারা হাইলাইট করছে না কি, এই যে চাকরিহারারা আজকে কি করছে, তারা কেন বিকাশ ভবনে গেল না, তারা কেন বিশেষ একটি পার্টির অফিসে যাচ্ছে, এই সমস্ত সেগুলো তারা অ্যাভয়েড করছে। তারা মনে করছে এগুলো বিশেষ জরুরি নয় দেখানোটা। যে কি চলছে মালদায় কি হয়েছে, কারণ সেই মুর্শিদাবাদ থেকে যে সমস্ত হিন্দু ঘর ছাড়ারা তারা মালদায় চলে যেতে বাধ্য হয়েছিলেন, রাতের অন্ধকারে খেয়া পার করানো হয়েছিল তাদেরকে, এবং তাদের হিন্দু মানুষেরাই একটা স্কুলে আশ্রয় দিয়েছিলেন, এবং সেই স্কুলে তারা আজকে বন্দি দশায় কাটাচ্ছেন। সেটা একটা মেন স্ট্রিম চ্যানেল সমানে দেখিয়েছে, দেখলাম। তো ভালো কথা, দেখিয়েছে, তাদের কথা শুনছিলাম, তারা বলছেন তারা ভালো নেই। দুই একজন বললেন না খারাপ নেই, ঠিক আছি, আবার বেশিরভাগই বলছেন ভালো নেই। আজ সেখানে প্রচুর গণ্ডগোল, সেখানে আজকে রাজ্যপাল গেছিলেন, যদিও রাজ্যপালকে মানা করা হয়েছিল, তিনি সেই বারণ না শুনে গিয়েছিলেন। তো যাই হোক, এগুলো নিয়ে বলবো আজকের এই ভিডিওতে, সেজন্য এসেছি। আমার বক্তব্য, সারাদিন ধরে অনেক ভিডিও দেখেছি, একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যা মনে হয়েছে, মনকে বেদনাতুর করেছে, ব্যথাতুর করেছে ঘটনাগুলি, যে মিডিয়া, যাকে চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের, তাদের কি এইটাই কাজ? তো এই কাজ নিয়ে বলার জন্য আমার যা মনে হয়েছে, এই ভিডিওটা আমি শুরু করেছি।
শুরু করবার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন, যতটা সুস্থ থাকা যায় এত অসুস্থ পরিবেশে। কারণ আমরা দেখছি মুর্শিদাবাদ জেলা আমাদের কিন্তু খুব বেশি দূরে নয়, তাই না? তো সেখানে কি অস্থিরতা চলছে। মানুষের এক তো তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা ঘর ছাড়া হতে বাধ্য হয়েছেন। ঠিক যেরকম আমরা জার্মানিতে হিটলারের সময় দেখেছিলাম যে বাড়ির মানুষগুলি আলাদা হয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তাদের ডিফারেন্ট কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়েছিল। ঠিক যেন সেই ইতিহাসের কীরকম একটা রিফ্লেকশন, কেন জানি না, সেই তুলনাটা মনের মধ্যে এলো। কারণ এরাও বলছেন এরা ভীষণ অসহায় ফিল করছেন, এরা ঘুমোতে পারছেন না, খেতে পারছেন না, ঠিক মতন খাওয়া জুটছে না, 4 দিন ধরে একই জামা কাপড় পরে আছেন। কেন এমন অবস্থা হবে? কেন আমাদের দেশের মানুষ দেশের মধ্যেই উদ্বাস্তু হয়ে থাকবেন? এই প্রশ্ন আসছে না? মেন স্ট্রিম মিডিয়ার মনে আসছে না? কোনো একটা দুটো মিডিয়া হয়তো প্রচার করছে, কিন্তু মেন যে চ্যানেলগুলি তারা কি নিয়ে ব্যস্ত? না কোনো একজন নেতা বিয়ে করেছেন অনেক বয়সে, সেটা নিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে। একজন মানুষ বিয়ে করছেন, বিয়ে করাটা জীবনে তিনি নিজেই বলছেন এটা কোনো সাহসের ব্যাপার না, এটা খুব সাধারণ একটা ব্যাপার। কে কখন বিয়ে করবে আর কাকে বিয়ে করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাদের বিয়েতে কি মেনু না মেনু, সত্য মিথ্যা মিশিয়ে এগুলো আসছে সারাদিন ধরে ভিডিওর মধ্যে। অথচ ওদিকে দেখছি যে কোর্টে কেস শেষও হয়ে গেল, ফাইনাল ভার্ডিক্ট হয়ে যাওয়ার পরে এতদিন কিন্তু এগুলি আসেনি। এখন একটা একটা করে ওএমআর সামনে আসছে, কারুর নাম সই করা ফাঁকা ওএমআর, কোনোটা ভর্তি ওএমআর। কেউ নিজেকে যোগ্য, আমি তো যোগ্য বলে কেঁদে কেঁদে লিখছে। আমার খুব আশ্চর্য লাগছে যে কিনা যোগ্য, তার তো পাগল হয়ে যাওয়ার কথা, দুশ্চিন্তায় টেনশানে অথবা সে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করবে, কারণ পরীক্ষা দিতেই হবে। এখন তো প্রমাণ হয়েই গিয়েছে, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে, নোটিশ হয়ে যাবে, এবং নোটিফিকেশান হয়ে যাওয়া মানেই কয়েক মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট বের করা হবে এবং 1 জানুয়ারির মধ্যে নতুন যে পোস্টে টিচাররা জয়েনও করবেন। এটাই তো বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে। অথচ কিছু কিছু যোগ্য, সকল যোগ্য টিচার, যাদের কয়েক মিনিটের মধ্যেই লোকে আবার প্রমাণও করে দিচ্ছে যে তারা কতটা যোগ্য। আমি দেখছিলাম খুবই হাস্যকর কিছু ওএমআর শিট আসছে, যেখানে কোনো আনসার কি দেওয়া নেই, কতগুলো ব্ল্যাক ডট করা শুধু। সে বলতে চাইছে আমি তো 37 পেয়েছি 55-র মধ্যে, আমি তো অমুক, আমি তো তমুক, আমি তো যোগ্য। অথচ তার আবার হয়ে আরও লোক আছে, তার হয়ে সাফাই দিতে বসছে উনি ভীষণ যোগ্য দিদিমণি, আমাদের স্কুলেই ছিলেন। মানে কত রকমের যে চাতুরি চলছে, চালাকি চলছে, এবং এগুলো আসছে কোথায়? না ফেসবুক ইউনিভার্সিটিতে, কোথায় না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। কারণ এরা কোর্টে সুবিধা করতে পারেননি এবং পারবেনও না, সেটা বুঝে গেছেন যে আর কিছু সম্ভব না। সেজন্য এরা সামাজিকভাবে সাফাই দিতে এসছেন মানুষের কাছে, নিজেদেরকে ভালো প্রমাণ করার জন্য যে উনি যে কত যোগ্য। এরকম বহু, আমি নাম করতে চাই না, সমানেই আসছে, একটা দেখলেই আর একটাও আসছে, সেটাই দেখলাম। মানে এগুলো কিন্তু চলছে, একদিকে যেমন এই জিনিসগুলো চলছে, অন্যদিকে দেখছি এই যে ঘর ছাড়া যারা, তাদের হয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, সেই গ্রামেরই যারা কিনা সাহারা দিয়েছেন ওই স্কুলটাতে, তারা প্রচুর চিৎকার চেঁচামেচি করছেন। তারা বলছেন সাংবাদিকদের ওখানে যেতে দেওয়া হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না, আমরা দেখেছি যে ঢেকে দেওয়া হয়েছে ইত্যাদি। আমি জানি না কার নির্দেশে কারা করেছে, হ্যাঁ অনেক কিছুই বোঝা যাচ্ছে। তবে দেখলাম খুব পুলিশের সাথে তাদের বচসা ইত্যাদি চলছে। এগুলো খুব বেশি যে মারপিটের পর্যায়ে যায়নি জিনিসটা, কিন্তু খুব অশান্তি হচ্ছিল দেখে। না সুস্থ মানুষ হিসেবে না সুস্থ থাকতে পারছি না, তাই কথাগুলো বলতে আসতে হলো। আর যেটা দেখলাম যে রাজ্যপাল সেখানে গেছেন, ওনাকে সমব্যথী মনে হলো। তবে ভাষার সমস্যা আমি জানি না ওনার হচ্ছে কি না, দীর্ঘদিন উনি বাংলায় রয়েছেন, হয়তো উনি বাংলাটা এখন বোঝেন, আর আশপাশে অনেক অফিসার ছিলেন যারা হয়তো বুঝিয়ে দিচ্ছিলেন। তবে গ্রামের মানুষ ওনাকে অনেকই বোঝানোর চেষ্টা করছিলেন। উনি দেখলাম যে বোধহয় ওষুধ নিয়ে গেছেন এবং মন দিয়ে শুনছিলেন, গ্রামের মানুষের সঙ্গে খুবই আন্তরিকতাপূর্ণ ব্যবহার ওনার মনে হলো দেখে। তবে আলটিমেটলি কী হলো, যে উনি রিপোর্ট কী দিলেন সেটা হয়তো কালকের আগে কিছু জানা যাবে না। যদি জানা যায়ও, ভীষণ উৎকণ্ঠা লাগছে, অস্থির লাগছে একজন সাধারণ মানুষ হিসেবে, যে আমরা ঘরের মধ্যে রয়েছি, স্বাভাবিক জীবনযাপন করছি, অথচ এই মানুষগুলি যারা দুদিন আগেও একটা দোকানের মালিক ছিলেন বা কোথাও কাজ করতেন, চাকরি করতেন, যাদের সব ছিল, ঘরে টাকা পয়সা সোনা দানা, আজকে তারা শুধু ঘর ছাড়া নন, তারা পথের ভিখারি। তাদের ওই একটা পরনের কাপড় ছাড়া তাদের কাছে কিছু নেই। আমরা না সাধারণ মানুষরা এগুলো জাস্ট ফিল করতে পারবো না। ঠিক যেন মনে হচ্ছিল যে আমরা তো 1947 সালে ছিলাম না, সেই যে যারা এসেছিলেন পার্শ্ববর্তী দেশ থেকে, যারা চলে এসেছিলেন
তাদের মধ্যে আমাদের পরিচিত অনেক পূর্বপুরুষ অনেকেরই রয়েছেন। তো তারা দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন। তাদের যে মনের যন্ত্রণার কথা অনেক গল্প শুনেছি, অনেকটা যেন সেই জিনিসটা সামনে চোখে দেখছি মনে হচ্ছিল, যে উৎকণ্ঠায় তারা রাতে ঘুমোতে পর্যন্ত পাচ্ছেন না, তাদের বাইরের কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এবং বেশ কয়েকদিন এইভাবেই কেটে গেছে। তারা ছাদের উপর দাঁড়িয়ে দেখছি কোনো একটি চ্যানেলের সাংবাদিকের সঙ্গে চিৎকার করে করে কথা বলছেন, জিজ্ঞাসা করা হচ্ছে তাদেরকে, তারা বলছেন যে আমরা ভালো নেই। মানে এভাবে কতদিন? এটার কি কোনো সমাধান নেই? এর মানে আসল সমাধান কিন্তু প্রয়োজন। কারণ এই মানুষগুলি, তাদের সঙ্গে প্রচুর বাচ্চা, তারা স্কুলে যাচ্ছে না, তারা 4 দিন ধরে একই জামা কাপড় পরে আছে, তারা শোনা যাচ্ছে কোনো ভালো খাবার পাচ্ছে না। আমি জানি না কতটা সত্যি, তবে গ্রামের এই মানুষগুলি মিথ্যে কেন বলবেন? এটা তো একটা ঘটনা। তো এগুলো যতদিন না পর্যন্ত মানে সব কিছু শান্ত সুস্থির হচ্ছে, আমার মতন মানুষরা হয়তো শান্তিতে ঘুমোতে সত্যিই পারবেন না। কারণ সেনসিটিভ, হ্যাঁ, যাদের একটু মেন্টালি যারা সেনসিটিভ, তারা না সুস্থ হতে পারছি না, সুস্থ থাকতে পারছি না, ইগনোর করতে পারছি না, জিনিসগুলো তো চোখে পড়ছে। তো এর সমাধান কোথায়? এর সমাধান তো আমরা তাদের কাছেই দাবি করব যাদেরকে কিনা আমরা ভোট দিয়ে নিযুক্ত করে আনি, অথচ সেখান থেকে তো কোনো সমাধানের কোনো লক্ষণ নেই, আরও উল্টোপাল্টা কথা শোনা যাচ্ছে। যারা অত্যাচারিত হচ্ছেন তাদেরকেই বলা হচ্ছে তাদেরকে বুঝতে হবে অন্যদের মনে কত দুঃখ, বুঝতে হবে সেটা। মানে সব কিছুই এখন জলের মতন পরিষ্কার সকলের সামনে। আমি খুব বেশি ভেঙে কিছু বলতে চাই না, তবে সবাই সব বুঝতে পারছেন এবং অবস্থা কিন্তু দিনে দিনে জটিল থেকে জটিলতর হচ্ছে। আমি বলবো যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ইমিডিয়েট, এবং আমাদের রাজ্যপালের কাছে অনেক আশা যে ইমিডিয়েট কোনো ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই মানুষগুলির দুঃখ কষ্ট দেখে সত্যি বলছি সুস্থ থাকা যাচ্ছে না, এটা কিন্তু সবসময় মনে হচ্ছে। আপনারা অবশ্য করেই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে, যে আপনারাও তো দেখছেন নিউজ চ্যানেলে সারাদিন ধরে এগুলো আসছে। এই নিউজ চ্যানেল প্রসঙ্গেই বলবো যে সারাদিন এই এত কিছু চলছে, চাকরিহারা এতগুলি মানুষ তারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে হ্যাঁ অযোগ্য অনেকেই আছেন, আরও যে মিশে আছেন, টেন্টেড আর আনটেন্টেড সব মিশে আছেন, এটা ঘটনা। যারা অনেকেই নিজেদের যোগ্য বলে দাবি করছেন তারা আদৌ যোগ্য না, তাদের মধ্যে অনেকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এটা তো প্রমাণ হয়ে গেছে যে 17 রকম দুর্নীতি হয়েছে। এবং অতি অবশ্যই যারা টাকা নিয়েছে তারাই দায়ী, অতি অবশ্য করেই তারা দায়ী, এবং তারা কেন এখনও শাস্তি পাচ্ছে না এটা আমাদের সবার মনের কিন্তু প্রশ্ন। এটাও ঘটনা, হয়তো তারা শাস্তি পাবে, নিশ্চয়ই এনকোয়ারি হবে, এটা নিয়েও নিশ্চয়ই কেস হয়েছে, আমি বলতে পারবো না। তবে এই প্রশ্নগুলো সকলের মনে ঘুরে ফিরে আসছে। কিন্তু কথাটা হচ্ছে তারা তো শাস্তি পাচ্ছেই না, উল্টে মেন স্ট্রিম যে মিডিয়া, তারা মানে এত দুঃখ কষ্ট চারিদিকে দেখেও মানুষের, তাদের মনোযোগ কোথায় গেছে না কোন বর্ষিয়ান নেতা আজকে বিয়ে করলেন, তারা সেটা নিয়ে মত্ত হয়ে আছে। মানে এই বিয়ে নিয়ে তারা ভীষণ এক্সাইটেড, বিয়ে করছেন একজন আর মিডিয়া নেচে চলেছে। আমি বুঝতে পারছি না মিডিয়ার কাছে এত খবর কেন কম পড়লো, যেখানে দেশের মানুষ এত কষ্টে রয়েছে। পশ্চিমবাংলার মানুষদের মধ্যে একটা অংশ তারা আজ ঘর ছাড়া উদ্বাস্তু, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণ সমানে সমানে চ্যানেলগুলো দেখিয়েছে। অথচ আজকে তারা হঠাৎ করে কোনো একজন নেতার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, ঠিক বোঝা গেল না বিষয়টা। মানে এটা কি পারপাসলি করা হচ্ছে, নাকি তারা মনে করছেন নেতার বিয়েটা দেখানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই সমস্ত নিউজের চেয়ে, যে চাকরিহারারা যে কী করছেন তাদের কি হলো এগুলো দেখানো হচ্ছে। এবং বেশ কিছু মানে ইউটিউব চ্যানেল পর্যন্ত যারা অন্য সময় বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকেন, তারাও দেখছি আজকে এই নেতার বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত। নেতার বিয়েতে কি খাওয়া হলো, কাকে নেমন্তন্ন করা হলো কি করা হলো না, বাকি মন্ত্রী নেতা বিভিন্ন দলের নেতা মন্ত্রীদের বাইট নেওয়া, মানে যেন খুব একটা ফুর্তি ফুর্তি ভাব। মানে সত্যিই কি আমরা পশ্চিমবাংলায় একটা ফুর্তির মধ্যে রয়েছি, না থাকা সম্ভব? যে তাই এই যে নেতা মন্ত্রীর বিয়ে নিয়ে এত নাটক করা হচ্ছে, তো ন্যাকামি করা হচ্ছে বলা ভালো। আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে শেয়ার করবেন তো আপনাদের মতামতটা, এটা জানার আমার ইচ্ছা রইল। মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। এই যে যারা মানে সোকল্ড যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, তাদের মাথাটা আদৌ ঠিক আছে তো? তারা কি মনে করছেন যে এই নেতার বিয়েটা আজকে বেশি ইম্পর্ট্যান্ট? এই যে সাধারণ যে দুঃখ কষ্টে যে মানুষগুলি ভোট দিয়ে নেতামন্ত্রীদের নেতামন্ত্রী বানায়, তাদের দুঃখ কষ্টের কোনো দাম নেই তাহলে এই মিডিয়ার কাছে? শুধুই এই পিঠ চাপড়ানো মিডিয়া, তাই তো বলবো। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত। আমি আমার এই ক্ষুদ্র চ্যানেলে পারলাম না এই বিষয়ে বক্তব্য না রেখে, যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্বটা অ্যাকচুয়ালি কী, মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের হয়ে কথা বলা, সেটা নিয়ে ব্যস্ত থাকা, যে তারা কোন দুরবস্থার মধ্যে রয়েছেন, এই অগ্নিগর্ভ পরিস্থিতি পশ্চিমবাংলায়, সেখানে কোন নেতা বিয়ে করলেন কত বয়সে, তার বিয়েতে কি মেনু হলো, আর কি গয়না পড়লো তার যে উড বি ওয়াইফ কি ওয়াইফ, আর তাদেরকে উপহার পাঠালেন ফুল, এটা নিয়ে ন্যাকামি করা, মত্ততা করা, যে বিয়েতে কি মেনু, কে কী খেলো আর কে কী বাইট দিল। আপনাদের লজ্জা করে না?
এত নির্লজ্জ আপনারা হন কি করে? পেটে তো কিছু হলেও বিদ্যা আছে, এত নির্লজ্জ আপনারা হন কি করে? এটাই আমার প্রশ্ন থাকলো মিডিয়ার কাছে, মেন স্ট্রিম মিডিয়ার কাছে। আর যারা আমার ভিডিওটা দেখলেন তারা অতি অবশ্য করেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত, আমি যা বললাম সেটা আপনাদের কতটা সঠিক মনে হলো। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। এখন আসি, নমস্কার।